আমরা পড়ছিলাম মোগল এম্পায়ার সম্পর্কে, যেটা আমাদের 1526 থেকে 1858, ঠিক আছে, 1857, 1857 বা 58 পর্যন্ত রয়েছে। এই পুরো টাইমটা আমাদের মোগল এম্পায়ারের টোটাল টাইম। এর মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট টাইম, অর্থাৎ যেই টাইমের মধ্যে ইম্পর্টেন্ট মোগল হিস্ট্রি বা মোগল এম্পায়ার রয়েছে, সেটা হচ্ছে 1526 থেকে 1707। এই টাইমটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? কারণ এই টাইমের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট যারা ছিল, মানে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এই টাইমের পর্যন্তই ছিল। কিন্তু টোটাল টাইম হচ্ছে 1526 থেকে 1858 পর্যন্ত। তো আগের দিন আমরা লাস্ট ডিসকাস করেছিলাম শাহজাহান সম্পর্কে, যে শাহজাহান কিভাবে ক্ষমতা দখল করেছিল এবং কি করে তার শেষ বয়সে এসে দেখলাম যে তার যে চারজন পুত্র, দারা শিকো, শাহ সুজা, ঔরঙ্গজেব এবং মুরাদ বক্সের মধ্যে গৃহযুদ্ধ হয়, এবং তার ফলে সেখান থেকে শাহজাহানকে বন্দি করে রাখা হয় এবং পরবর্তীকালে শাহজাহানকে 1658-তে বন্দি করা হয় এবং 1666-তে তার মৃত্যু। এটা আমরা আগের দিন ডিসকাস করেছি। আজকে আমরা আলোচনা করব প্রথমে ঔরঙ্গজেব সম্পর্কে। ঔরঙ্গজেব, তো এটা একটা, মানে ঔরঙ্গজেবের যে ক্যারেক্টারটা, এটা বিভিন্ন রেসপেক্ট, মানে বিভিন্ন ব্যক্তির দিক থেকে এর ক্যারেক্টার হচ্ছে বিভিন্ন রকমের রয়েছে। পরিষ্কারভাবে বলা খুবই, মানে কষ্টকর ব্যাপার যে তিনি কেমন ব্যক্তি ছিলেন। টাইম হচ্ছে 1658 থেকে 1707, 1707 সিই, তাই তো? এই টাইমের মধ্যে তিনি ছিলেন, রাজা বা শাসক হিসেবে ছিলেন। এবার ঔরঙ্গজেবকে বিভিন্ন রেসপেক্টে যদি আমরা ইসলামিক হিস্ট্রি থেকে দেখি, তাহলে ঔরঙ্গজেব খুব ভালো শাসক ছিলেন। আবার অন্য হিস্ট্রি থেকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে তিনি একজন, মানে খুব, মানে খুব, মানে খারাপ শাসক ছিলেন। তো অ্যাকচুয়ালি তিনি কেমন শাসক ছিলেন, এটা মানে আমাদের বলাটা খুবই কষ্টকর ব্যাপার, কারণ এইভাবে এগুলোকে বের করাটা বা বলাটা খুব কষ্টকর ব্যাপার হয়ে থাকে। তো আমরা ডিসকাস করব ঔরঙ্গজেব সম্পর্কে। প্রথমত, ঔরঙ্গজেব যে জন্ম হয়েছিল, সেটা কিন্তু হয়েছিল 1616, 1618, 1618, 1618 3 নভেম্বর তার জন্ম হয়েছিল। ঠিক আছে, এটা ছিল স্যার জন্ম 1618। এবার জন্ম হওয়ার পরে, ঠিক আছে, 1658-এ জন্ম হওয়ার পরে, ঔরঙ্গজেবের যখন জন্ম হয়, তখন কিন্তু শাহজাহান শাসক ছিলেন না। মাথায় রাখবে, যখন ঔরঙ্গজেবের জন্ম হয় তখনও কিন্তু শাহজাহান রাজা হয়নি। 1618, মানে অবশ্যই বুঝতে পারছি সেই সময় শাসক কে ছিল, জাহাঙ্গীর ছিল, তাই তো? তাহলে জাহাঙ্গীর এর কাছ থেকে শাহজাহান কবে রাজা হয়েছিল? শাহজাহান রাজা হয়েছিল 1628-এ, 1628-এ শাহজাহান রাজা হয়, তাই তো? আমরা জানি, আমরা আগের দিন পড়েছি, শাহজাহান শাসক হয় 1628-এ। তার মানে বলতে পারো যে 10 বছর যখন ঔরঙ্গজেবের বয়স, তখন কিন্তু তার পিতা শাহজাহান শাসক হয়। তাহলে যখন জন্ম হয়েছিল ঔরঙ্গজেবের, তখন শাহজাহান কোথাকার শাসক ছিলেন? তখন ঔরঙ্গজেবের যখন জন্ম হয়, তখন শাহজাহান ছিলেন গুজরাটের শাসক। সেই সময় কি হতো, বিভিন্ন ছেলেদেরকে প্রত্যেককে বিভিন্ন জায়গার প্রশাসক হিসেবে নিযুক্ত করতো। তাহলে 1618-তে যখন জন্ম হয়, তখন শাহজাহান গুজরাটের শাসক, বা আমরা যাকে বলবো গভর্নর, সেই হিসাবে তিনি কিন্তু ছিলেন। তো ঔরঙ্গজেবের আগে কিন্তু তার যে দুজন, মানে বড় ভাই, তাদের কিন্তু জন্ম তার আগে হয়েছে। তাহলে ঔরঙ্গজেবের যে পিতা, মানে শাহজাহানের পুত্রের মধ্যে, শাহজাহানের পুত্রের মধ্যে আগে কিন্তু জন্ম, প্রথম যদি ছেলে আমরা বলি, সেটা কিন্তু দারা শিকো, যেহেতু সে বড় ছিল। ঠিক আছে, দারা শিকো বড় ছিল। তারপরে তার হচ্ছে সেকেন্ড পুত্র ছিল, বা দ্বিতীয় পুত্র ছিল শাহ সুজা, সেকেন্ড। 3 নম্বরে ছিল ঔরঙ্গজেব। ঠিক আছে, ঔরঙ্গজেব ছিলেন 3 নম্বর, মানে ছেলেদের দিক থেকে। আর ছোট ছিল মুরাদ। ঠিক আছে, মুরাদ বক্স ছিল ছোট। তাহলে দুজন ছিল ঔরঙ্গজেবের দাদা, দারা শিকো আর শাহ সুজা। এক ভাই ছিল মুরাদ বক্স। এরপর যখন 1628 আমরা দেখলাম, যখন শাহজাহানের মৃত্যু হলো,
শাহজাহান যখন মারা গেল তখন অবভিয়াসলি আমরা দেখলাম যে অরঙ্গজেবের তখন বয়স কত, 10 বছর ছিল। তো সেই জায়গায় যখন ছিল তখন এই মানে শাহজাহান যখনই শাসক নিযুক্ত হয়ে গেল 1628 খ্রিস্টাব্দে, তখন এই যে দারা শিকো আর ঔরঙ্গজেব, ঠিক আছে, দারা শিকো আর ঔরঙ্গজেব মানে দুজন যে ছেলে ছিল দারা শিকো আর ঔরঙ্গজেব, দুই ছেলেকে, দুজন ছেলে শাহ সুজকে না, এদেরকে কি করা হয়, এদেরকে আগ্রাতে নিয়ে আসা হয়, ঠিক আছে। এরা আসে আগ্রাতে, আগ্রাতে আসে, নিয়ে আসে কে, তার দাদু। দাদু মানে কে মনে আছে? শাহজাহানের হচ্ছে শ্বশুর মশাই, মানে এদের দাদু কে ছিল? আগের দিন নাম বলেছিল, মনে নেই? আশরাফ খাঁ, মনে পড়ছে আশরাফ খানের নাম? হ্যাঁ স্যার। তো আশরাফ খান কি করেছিল, নিয়ে এসেছে। এবং সব থেকে বেশি শাহজাহানের সাথে যে ট্রাভেল করেছে, মানে বিভিন্ন জায়গায় ঘুরেছিল, সেটা কিন্তু অরঙ্গজেব ঘুরেছে। অর্থাৎ হার্ডনেস মানে 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 জীবনের মধ্যে সংঘর্ষ বেশি কিন্তু সবসময় অরঙ্গজেব দেখেছে। মানে শাহজাহান বিভিন্ন জায়গায় তাকে স্ট্রাগল করতে হয়েছে, এই স্ট্রাগল গুলোতে অরঙ্গজেব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার সঙ্গে ঘুরত, ঠিক আছে। এরপর 1633, এবার আস্তে আস্তে ঔরঙ্গজেবের জীবনে আমরা এবার ঢুকছি। 1633, 1633 খ্রিস্টাব্দে যখন তার বয়স মানে বুঝতেই পারছি প্রায় 15 বছর বয়স, সেই সময় অরঙ্গজেব কি করেছিল, বাহাদুর টাইটেল পেয়েছিল। অরঙ্গজেব একটা উপাধি পেয়েছিল বাহাদুর, ঠিক আছে। এবার এই বাহাদুর উপাধি তাকে কে দিয়েছিল? এই উপাধিটা তাকে দিয়েছিল শাহজাহান। যেমন শাহজাহানকে শাহজাহান টাইটেল কে দিয়েছিল মনে আছে? বলেছিলাম আগের দিন। জাহাঙ্গীর। জাহাঙ্গীর দিয়েছিল। এটা এটা তোমরা যা নাম বলেছিল, সেরকম অরঙ্গজেবকে বাহাদুর উপাধি কিন্তু তার যে পিতা শাহজাহান তাকে বাহাদুর উপাধি দিয়েছিল। উপাধি দেওয়ার কারণ কি ছিল? এই সময় দুটো হাতির সাথে লড়াই করেছিল, ঠিক আছে। তো হাতির সাথে লড়াই করে মানে বীরত্ব প্রদর্শন করার জন্য খুশি হয়ে তার যে পিতা তাকে বাহাদুর টাইটেল দিয়েছিল 1633। এরপর ধীরে ধীরে অরঙ্গজেব আরো পাওয়ারফুল হয়, 15 বছর হয়। 1634-এ সেনাবাহিনীতে, মুঘল সেনাবাহিনীতে হয়। 35-এ মানে বুন্দেলা, ছত্রসাল বুন্দেলা হিসেবে হয়। এইভাবে ধীরে ধীরে অরঙ্গজেবের জীবনে আছে একটা ইম্পর্টেন্ট সাল, 1636, 1636। কি হয় এই দিন? এই দিন অরঙ্গজেবকে দাক্ষিণাত্যের শাসক হিসাবে নিযুক্ত করা হয়, ডেকানের শাসক, দাক্ষিণাত্যের শাসক নিযুক্ত করা হয়। শাহজাহান তাকে বললো যে তুমি যাও ডেকান বা দাক্ষিণাত্যে যাও, তার শাসক হিসেবে 1636-এ শাসক হিসেবে নিযুক্ত হলো। অর্থাৎ ঔরঙ্গজেবের যে টাইম 1636, এবং তিনি এখানে এই 1636 থেকে 1644 পর্যন্ত, 1636 থেকে 1644 পর্যন্ত প্রায় 8 বছর তিনি দাক্ষিণাত্যের শাসক বা ডেকানের শাসক হিসেবে নিযুক্ত ছিলেন। অর্থাৎ তার ফলে বুঝতে পারছি যে তার যে শাসন কার্য সামলানো, সেটা তার কাছে কিন্তু খুব ইজি ছিল, সে জানতো, মানে সে এই ব্যাপারে এক্সপিরিয়েন্স ছিল। এরপর অরঙ্গজেবকে কি করা হয়, যে ডেকান থেকে সরিয়ে 1644-এর পরে, এতদিন চললো কোনো অসুবিধা নেই, 1645-এ অরঙ্গজেবকে কি করা হয়, গুজরাটে নিয়ে আসা হয়, দাক্ষিণাত্য থেকে গুজরাটে নিয়ে আসা হয় এবং গুজরাটের সুবেদার নিযুক্ত করে। সুবেদার আমরা জানি ট্যাক্স যারা হচ্ছে এই ব্যাপারে, তো সুবেদার, সুবা মানে একটা মোগল প্রশাসনে যে ছোট ছোট জেলা হয় সেগুলোকে সুবা বলা হয়, তার হেড হলো সুবেদার বলা হয়। তো সুবেদার হিসাবে নিযুক্ত করা হয়। তো এইভাবে ঔরঙ্গজেব কি হয়, ধীরে ধীরে নিজের পদমর্যাদার উন্নতি করেছে। এরপর 1656, 1656-তে, এগুলো সবই কিন্তু দেখো এখনো কিন্তু ঔরঙ্গজেব শাসক হয়নি, এগুলো শাসক হওয়ার আগে। 1656-তে অরঙ্গজেব কি করে, শাহজাহানের আন্ডারে থেকে, তখন শাহজাহানের শাসক ছিল, শাহজাহানের আন্ডারে থেকে ইম্পর্টেন্ট দুটো জায়গা, সেটা হচ্ছে বিজাপুর আর গোলকন্ডা, দুটো জায়গা আমরা জানি।
এটা আমাদের বাহমনি সাম্রাজ্যের অন্তর্গত ছিল আমরা জানি। তো বিজাপুর আর গোলকোন্ডা দখল করে। ঠিক আছে, শাহজাহানের হয়ে সেই সময় করেছিল, শাহজাহান তখন প্রশাসক ছিল। এরপর আমরা জানি 1657 1657 ঔরঙ্গজেব যখন অসুস্থ হয়ে পড়ে, সেই ঘটনাটা আমরা আগের দিনই ডিসকাস করেছিলাম। শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়ে, তো 1657 দারা শিক্ষকে শাসক হিসাবে মানে ঘোষণা করা হয়। ঠিক আছে, কিন্তু করা হলো যে উত্তরাধিকারী দ্বন্দ্ব এখানে শুরু হয় চারজন পুত্রের মধ্যে, যে আমাদের হচ্ছে দারা শিকো, শাহ সুজা, অরঙ্গজেব এবং মুরাদ বক্সের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব সূচনা হয়। ঠিক আছে? এবার আমরা জানবো যে এই জায়গায় মানে এখানে ব্যাপারটা কি হয়েছিল, মানে এই ব্যাপারটা কি হলো, শাসক হিসেবে হবে। তাহলে এই যে বললাম 1657 1657 যখন শাহজাহান অসুস্থ হয়, তখন তার যে ছেলেরা ছিল তারা কোথায় কোথায় গিয়েছিল সেটা আমাদের জানতে হবে। যখন অসুস্থ হয়, তাহলে সেই সময় দারা শিকো ছিল কোথায়? আগ্রাতে। মানে শাহজাহানের সব থেকে কাছে সেই সময় দারা শিকো ছিল। সুজা কোথায় ছিল? সুজা সেই সময় ছিল বাংলার। ঠিক আছে, বাংলার সুবেদার ছিল সুজা। মানে ঔরঙ্গজেব কোথায় ছিল? ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ছিল বিজাপুর গোলকোন্ডা, এই জায়গাতে ছিল। মানে বলতে পারি দাক্ষিণাত্য বা ডেকান বা বিজাপুর গোলকোন্ডা, যা বলবে তাও ঠিক, কোনো অসুবিধা নেই। আর আমাদের হচ্ছে মোরাদ, আরেকজন যে ছেলে মোরাদ, মোরাদ কোথায় ছিল? মোরাদ ছিল গুজরাট। ঠিক আছে, অর্থাৎ চারজন ভাই চারটে আলাদা আলাদা জায়গায় ছিল, স্বাভাবিক। পিতা রাজা আছে, তো চারজন ভাই দারা শিখো আগ্রাতে, সুজা বাংলাতে, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে, আর মুরাদ গুজরাটে ছিল। ফলে যখন এটা হয়, তখন দারা শিখো চাইবে নিজে সিংহাসনে বসতে, এবং প্রত্যেকেই চেয়েছিল এই জায়গায় বসতে। তো এখান থেকে সবাই চাইছে যে মানে দারা শিখো তখন মানে দিল্লি আসার জন্য, মানে আমাদের দিল্লি মানে সরি, সুজা, ঔরঙ্গজেব আর মুরাদ এরা সঙ্গে সঙ্গে আগ্রা আক্রমণ করা বা আগ্রার দিকে আসার চিন্তা ভাবনা করলো। তাহলে এখান থেকে প্রথমে আহ যে হচ্ছে যখনই এবার দারা কি করলো নিজেকে, এবার এই যখনই এই জায়গা হলো প্রত্যেকে চাইবে সিংহাসনে বসার জন্য, এটা করতে। কিন্তু এই জায়গায় সিংহাসনে বসার ইচ্ছে কার বেশি ছিল প্রথম থেকে? সেটা হচ্ছে ঔরঙ্গজেব। ফলে ঔরঙ্গজেব কি করলো, ঔরঙ্গজেব মানে সিংহাসনে বসার জন্য বা আগ্রার শাসক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য করলো। কিন্তু সুজা উদ্দৌলা সে কি করলো, দেখলো যে ঠিক আছে, দারা হচ্ছে নিজেকে আগ্রার শাসক বলে দিয়েছে, ঠিক আছে, সুজা কি করলো, নিজেকে বলে দিল আমি স্বাধীন, আমি মোগল আন্ডারে নেই, আমি স্বাধীন হয়ে যাচ্ছি। আর মুরাদও কি বললো, যে আমিও কারো এতে নেই, আমিও স্বাধীন, মানে গুজরাট আমার আন্ডারে, মানে আমি কারো আন্ডারে থাকবো না, আমি স্বাধীন। অর্থাৎ প্রত্যেকে নিজেকে স্বাধীন হিসেবে ডিক্লেয়ার করে বললো আমরা স্বাধীন। ঠিক আছে, এই অবস্থা। তাহলে এবার আর ঔরঙ্গজেব দেখো সে মানে ব্যাপারটা চাইছে, সে চাইছে যে কিভাবে মানে ক্ষমতা দখল করার কথা ঔরঙ্গজেব ভাবছে। তাহলে এবার দেখো, তাহলে এবার অ্যাটাক কে করবে? সুজার অ্যাটাক করার কোনো জায়গা নেই, সে বলছে আমি বাংলার হয়ে গেছে, বাংলা আমার। মুরাদ বলছে গুজরাট আমার। তাহলে ঔরঙ্গজেব ব্যাপারটা ভাবার চেষ্টা করছে। তার মানে এবার অ্যাটাক করতে আসবে কার? অ্যাটাক করতে আসা উচিত, অবশ্যই অ্যাটাক করার জন্য আসবে দারা। কেন? কারণ সে মুঘল শাসক হলে সে তো চাইবে বাংলা আর গুজরাট তার আন্ডারে থাকে। সেই জন্য প্রথম যুদ্ধ হলো, সেটা হচ্ছে ব্যাটেল অফ বাহাদুরগড়। ঠিক আছে, প্রথম উত্তরাধিকারী যুদ্ধে, সেটা হচ্ছে বাহাদুরগড়ের যুদ্ধ, ব্যাটেল অফ বাহাদুরগড়। ঠিক আছে, এই যুদ্ধটা কাদের মধ্যে হলো? তাহলে এরকম কোশ্চেন, যে বাহাদুরগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছে? তাহলে এই যুদ্ধটা বেসিক্যালি হয়েছিল তারা, ঠিক আছে, ভার্সাস, কিন্তু নিজে কিন্তু জানি অ্যাটাক করতে নিজে কেন যাবে, তার যাওয়ার কি কোনো দরকার পড়েছে? তাহলে দারা কাকে পাঠিয়েছিল? তার যে বড় ছেলে তার নাম ছিল সুলেমান। ঠিক আছে, সুলেমান তার পুত্র, সে বেসিক্যালি হেড ছিল। মির্জা রাজ জয়সিংহ ছিল, যাই হোক সেটা আমাদের দরকার নেই। মেনলি দারা তার পুত্র সুলেমানকে পাঠিয়েছিল সুজাকে মানে আটক করার জন্য। এবং সেই বাহাদুরগড়ের যুদ্ধটা হলো 1658, 1658
14 ফেব্রুয়ারি বাহাদুরগড় বলে একটা জায়গা আছে, সেই স্থানে একটা সেনা চাউনিতে মানে হঠাৎ করে সুলেমান অ্যাটাক করেছিল এবং সুজা সেই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল। সুজা এখান থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেছে। অর্থাৎ এই যুদ্ধ যদি বলা হয় বাহাদুরগড়ের যুদ্ধে জয়ীকে, অবশ্যই দারা শেখো। সুজা কি হলো, এখান থেকে পলাতক হলো, সে পালিয়ে গেল, তাহলে সুজা এখনো বেঁচে রইল, কোনো সমস্যা নেই। দ্বিতীয় যুদ্ধ, সেকেন্ড যুদ্ধ, ব্যাটেল অফ ধর্মাত, ধর্মাতের যুদ্ধ। ঠিক আছে, ধর্মাতের যুদ্ধ। এবার কি হলো, এবার যখন এই জায়গায় দেখো দারা শিখো, তার মানে এ করার জন্য কি হলো, সুজা এখান থেকে চলে গেল, তাহলে দারা শিখো একটু এগিয়ে এগালো, মানে সুজার দিকে, মানে বেঙ্গলের দিকে একটু এগালো। এবার এই যুদ্ধে কি হলো, যে অবশ্যই দারা শিখোর বিরুদ্ধেই যুদ্ধ হবে। ঠিক আছে, কে যুদ্ধ করবে, অরঙ্গজেব, অরঙ্গজেব প্লাস মুরাদ। তাহলে এরা দুজনের মধ্যে একটা কথাবার্তা হয়। ঠিক আছে, বলে যে আমরা দুজনে মিলে অ্যাটাক করব, অ্যাটাক করে আমরা হচ্ছে দারা শিখোকে হারিয়ে দেবো। ঠিক আছে, তো এই জায়গায় করে, এবং এই যুদ্ধটা বেসিক্যালি ধর্মাত বলে একটা জায়গা হয়েছিল। সেটা কোথায়, ধর্মাতটা রয়েছে আমাদের মালব, মানে মালওয়া, মানে আজকের দিনে মধ্যপ্রদেশের মালব। ঠিক আছে, এই জায়গায় লড়াইটা হয়েছিল। তো এই জায়গায় যখন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা হলো 1658, 1658 খ্রিস্টাব্দে 15 এপ্রিল, 15ই এপ্রিল হলো ব্যাটেল অফ ধর্মা। ঠিক আছে, এই যুদ্ধে কি হলো, অরঙ্গজেব এবং মুরাদ এটাতে জয়ী হলো, জিতে গেল। মানে এখানে বলতে পারি যে দারা শিখো পরাজিত হলো, এবং পরাজিত হয়ে সেখান থেকে চলে গেল। ঠিক আছে, দারা শিখো এখান থেকে চলে গেল, অরঙ্গজেব জিতে গেল। নেক্সট যুদ্ধ, এটা হচ্ছে ব্যাটেল অফ সমুরগড়। নেক্সট যুদ্ধ হচ্ছে সমুরগড়ের যুদ্ধ, সমুরগড়ের ব্যাটেল অফ সমুরগড়, সমুরগড়ের যুদ্ধ। তাহলে এই যুদ্ধে কি হলো, এবার যখন দারা, ঠিক আছে, এবং এই যুদ্ধটা হলো কোথায়, 1658, 29 মে। সবই দেখো 1658তেই হলো। সালগুলো লেখার কারণ কোনটা আগে পরে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই যুদ্ধে কি হলো, এই যুদ্ধে অরঙ্গজেব কি করলো, মানে দারা আর তার হচ্ছে পুত্র, দারা শিখো আর তার পুত্ররা অরঙ্গজেবের হাতে পরাজিত হলো। তাহলে এই জায়গা আবার যুদ্ধ করলো অরঙ্গজেব, অরঙ্গজেব। তাহলে এখানে কি হলো, অরঙ্গজেব জয়ী হয়ে গেল। ঠিক আছে, ব্যাটেল অফ সমুরগড় হলো। এই সমরগড়ের যুদ্ধের একটা মানে ব্যাপার হচ্ছে কি, এই সমরগড় যুদ্ধটা করার জন্য দারা এবং দারাকে হেল্প করেছিল বা আদেশ দিয়েছিল কে, শাহজাহান। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় যে এই সমরগড়ের যুদ্ধ ছিল শাহজাহান ভার্সেস অরঙ্গজেব। এটাও মাঝে মাঝে পরীক্ষার কোশ্চেন থাকে, কারণ এই যুদ্ধে শাহজাহান অ্যাক্টিভ ভাবে দারাকে অর্ডার দিয়েছিল যে যুদ্ধ করার জন্য, কিন্তু এতে অরঙ্গজেব কি হলো, জয়লাভ করলো। বেসিক্যালি বলতে পারি যে এর ফলে শাহজাহান কি হলো, পরাজিত হলো। শাহজাহান এর ফলে হ্যাঁ, শাহজাহান কি হলো, এখান থেকে পরাজিত হলো সমরগড়ের যুদ্ধে। এবং এই যুদ্ধে যেহেতু শাহজাহান পরাজিত হয়, তাহলে এখান থেকে শাহজাহান কি করবে, নিজেকে একটা এপিথেট দেবে, সেটা হচ্ছে আলমগীর। ঠিক আছে, এটা পরে দেবে, যদিও সমরগড়ের যুদ্ধের পরবর্তী সময়ে, ঠিক আছে, পরে মানে এই যুদ্ধের পরেই 21শে জুলাই, ঠিক আছে, 21শে জুলাই 1658, মানে সমরগড় যুদ্ধে জয়লাভ করার পরে অরঙ্গজেব নিজেকে এপিথেট দেয় যে আলমগীর। ঠিক আছে, আলমগীর টাইটেল নেয়, আলমগীর উপাধি, আলমগীর উপাধি গ্রহণ করে। এবং অবশ্যই তারপরে শাহজাহানকে বন্দি করে, বন্দি করে হচ্ছে তোমার মানে এতে মানে শাহজাহানকে এখান থেকে বন্দি করা হয়, এবং দারা শিকোকে হচ্ছে এদেরকেও বন্দি করা হয়। এবার হচ্ছে লাস্ট ওয়ার, ফাইনাল ওয়ার, যেটা হচ্ছে ব্যাটেল অফ দেওরাই, দেওরাইয়ের যুদ্ধ। এটা হচ্ছে লাস্ট যুদ্ধ, ব্যাটেল অফ দেওরাই। এটা হচ্ছে 1659, 1659, 29 অগস্ট। এই দিন কি হলো, ফাইনালি, ঠিক আছে, এখানে
একদম ফাইনালি এখানে দারা শিখোকে হত্যা করা হলো, এবং হত্যা করার পর আমরা জানি তার মাথা কেটে তার শাহজাহানের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর দারাকে তার মারার আগে পুরো রাজ্যে হচ্ছে মানে গাধার পিঠে চেপে ঘোরানো এক্সেট্রা সব রকম হয়েছে। ঠিক আছে? তো যাই হোক, দেওরাইয়ের যুদ্ধ ফাইনাল যুদ্ধ, এখানে দারাকে হত্যা করা হয়। এবং তারপরে দেওরাইয়ের যুদ্ধের পরে 1661-এ অরঙ্গজেব কি করে, মুরাদ তার যে ছোট ভাই ছিল মুরাদকে হত্যা করে। 1661-তে তার মুরাদকে হত্যা করে। তারপর হচ্ছে 1661-তে 1661-এ, ঠিক আছে, আহ মুরাদকে হচ্ছে হত্যা করেছিল 1661 ডিসেম্বরে, এটা পরে। তার আগে তোমার হচ্ছে সুজাকে হত্যা করে 1661-তে ফেব্রুয়ারি। ঠিক আছে? অর্থাৎ ঔরঙ্গজেব দেখো মুরাদ তাকে হেল্প করছিল, কিন্তু তারপরেও কি হয়, ঔরঙ্গজেব তার ছোট ভাইকেও মেরেছে। তাহলে এইভাবে তার চারজন ভাইকে ঔরঙ্গজেব হত্যা করে সিংহাসনে বসেছিল। তাহলে 1658-এ এইভাবে সিংহাসন উপাধি পেল। Okay, বলো এতটা বুঝতে পেরেছো না পারো না? হ্যাঁ স্যার। এবার এখানে একটা কোশ্চেন আছে যে কোন মুঘল শাসকের, ঠিক আছে, কোন মুঘল শাসকের 2 বার রাজ্যাভিষেক হয়? তাহলে ঔরঙ্গজেবের কি হয়েছিল, 2 বার রাজ্যাভিষেক হয়েছিল। ঠিক আছে? কবে কবে? প্রথমটা হয়েছিল এই সমুরগড়ের যুদ্ধের পরে। প্রথমটা হয়েছিল এই যে 1658-এ সমুরগড়ের যুদ্ধের পরে। ঠিক আছে? সমুরগড়ে একবার হয়েছিল। আরেকটা হয়েছিল কি 1659-এ দেওরাইয়ের যুদ্ধের পরে। ঠিক আছে? দুবারই যুদ্ধের পরে। প্রথমটা কি হয়েছিল, যেহেতু সে দখল করেছিল, মানে এটা দখল করেছিল, ফলে সে রাজা হয়েছিল। দারাকে হত্যা করার পরে সে আবার করেছে। বুঝলো? এটা কি জায়গাটা অন্য ছিল নাকি? হ্যাঁ, যে দুটো আলাদা আলাদা যুদ্ধ না, দেওরাই একটা আলাদা জায়গা, সমুরগড় একটা। এইটাই এসে লাস্টে এসে দিল্লিতে রাজ্যাভিষেক হয় হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম লাস্ট হচ্ছে দিল্লির দেওরাই। আচ্ছা, এবার একটু ঔরঙ্গজেবের একটু ফ্যামিলি সম্পর্কে একটু দেখে নিই। বিয়ে টিয়ে কতগুলো করছিল, একটু ফ্যামিলিটা একটু দেখে নিই। তারপরে তার কৃতকর্মগুলো সম্পর্কে আলোচনা করি। তার আগে আমরা একটু তার ফ্যামিলি ডিসকাস করি। তাহলে ঔরঙ্গজেবের, ঠিক আছে, ছিল মোটামুটি তার যে ওয়াইফ, ঔরঙ্গজেব তার ওয়াইফের নাম, তার প্রথম ওয়াইফ ছিল দিলরাস বানু বেগম, ছিল তার ফার্স্ট ওয়াইফ। ঠিক আছে? সেকেন্ড ওয়াইফ ছিল নোয়া বিবি। ঠিক আছে? রহমত উন্নিসা তার নাম, যদিও তাকে নোয়া বিবি নামে পরিচিত। সেকেন্ড ওয়াইফ ছিল। থার্ড ওয়াইফ ছিল গুরঙ্গাবাদী মাহেল। গুরঙ্গাবাদী মেহেল ছিল তার থার্ড ওয়াইফ। আর ফোর্থ ওয়াইফ ছিল উদিপুরি মেহেল, তার ওয়াইফ। ঠিক আছে? তার চারটে ইম্পর্টেন্ট ওয়াইফ। ভালো কথা, সুন্দর কথা। এবার এদের এখান থেকে তাদের হচ্ছে যে বাচ্চা। ঠিক আছে? এই দিলরাস বানু বেগম এর ছিল 5টা বাচ্চা। ঠিক আছে? 5টা বাচ্চা ছিল। রহমত, এই যে নোয়া বিবি ছিল 3টা বাচ্চা। আর আমাদের হচ্ছে, হ্যাঁ, এই গুরঙ্গাবাদী মেহের এর ছিল একটাই, এবং সেটা ছিল কন্যা। আর যে উদিপুরি তার ছিল একটাই পুত্র। ঠিক আছে? আর এই যে 5টার মধ্যে দুটো ছিল পুত্র, আর 3টে কন্যা হবে, সেটা আর লেখার দরকার নেই। আর এর 3টার মধ্যে ছিল দুটো পুত্র। তার মানে বুঝতে পারছি তাহলে ঔরঙ্গজেবেরও কেন এটা বলার উদ্দেশ্য একটাই হচ্ছে, তাহলে ঔরঙ্গজেবের পরেও কি হবে, তার উত্তরাধিকারী দ্বন্দ্ব হবে। তার যে ভাই, তাদের মধ্যে উত্তরাধিকারী দ্বন্দ্ব হবে। এই যে লাস্ট যে পুত্র, এ ছিল কামবক্স। ঠিক আছে?
এ পরবর্তীকালে আন্দোলন করবে বা একে একে পরাজিত করবে কামবাক্স, এই জন্য এটা আমাদের জানতে হবে। ঠিক আছে। আর হচ্ছে পুত্রের মধ্যে এই যে যে দুজন পুত্র ছিল, ঠিক আছে, এর মধ্যে একজন ছিল মোহাম্মদ সুলতান। শুধু ছেলেগুলারই নাম আমরা জানবো, মেয়েদের নাম জেনে লাভ নেই, কারণ এটা উত্তরাধিকারী দ্বন্দ্বে আসবে। মোহাম্মদ সুলতান আর মোহাম্মদ মুয়াজ্জম। মুয়াজ্জম দুজন পুত্র। আর এদের যে তিন পুত্র, তিন কন্যা, সরি দুই পুত্র ছিল। এই দুই পুত্র হচ্ছে মোহাম্মদ আজম আর ছিল মোহাম্মদ আকবর। কন্যাদের নাম দরকার হবে না, কন্যাদের হবে না। তার মানে এরপরে দেখবো এই যে কামবাক্সের সাথে লড়াই হবে, এবং এখান থেকে পরবর্তীকালে এই যে মুয়াজ্জম, সে কি করবে, পরবর্তী শাসক হবে। আমরা দেখবো যে বেসিক্যালি উত্তরাধিকার ধরেন সবার মধ্যে হয়েছিল, কিন্তু ফাইনালি মুরাদ আর কামবাক্সের মধ্যেই আসল ব্যাপারটা চলছে, সেটা আমরা একদম শেষে আলোচনা করব। এই পেজটা আমরা আবার পরে ঘুরে আসবো এদের ব্যাপার। কার কবে জন্ম হয়েছিল সেগুলোও আমার কাছে আছে, কিন্তু দরকার হবে না। তো যাই, এবার আমরা যাই অরঙ্গজেবের রাজত্বকাল। আচ্ছা, এটা লিখে নিয়েছো? স্যার প্রথম থেকে একবার হ্যাঁ, কি বলছো? স্যার একবার প্রথম থেকে দিন না একবার। আচ্ছা, এইটা প্রথম পেজ, এটা প্রথম পেজ, হ্যাঁ স্যার। এটা দ্বিতীয় পেজ। হ্যাঁ স্যার। এবার অরঙ্গজেবের যে টাইম বা শাসনকে আমরা দুটো ভাগে ভাগ করি, দুটো টাইম পিরিয়ড বা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে 1658 থেকে 1681, সেকেন্ড ফেজ 1681 থেকে 1707। কেন দুটো ফেজ? প্রথম ফেজে সে বেসিক্যালি ছিল উত্তর ভারতে, দ্বিতীয় ফেজে সে ছিল দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত। এই জন্য অরঙ্গজেবের শাসনকাল হচ্ছে দুটো ভাগে বিভক্ত, দুটো টাইম পিরিয়ডে তাকে কনসিডার করা। তাহলে এবার প্রথম ঔরঙ্গজেবের শাসনকালে প্রথম 1660, 1660 কি হলো, যে আসাম, আসাম যে ছিল, ঠিক আছে, আসাম অঞ্চলকে কেন্দ্র করে আন্দোলন, ঠিক আছে, সেই জায়গায় অরঙ্গজেব আসামের ক্ষেত্রে কাকে পাঠায়, গভর্নর হিসেবে পাঠায় মীর জুমলাকে। ঠিক আছে, মীর জুমলা কে আসামের গভর্নর হিসেবে নিযুক্ত করে। মানে পূর্ব দিকে তুমি দেখাশোনা করো, ঠিক আছে, অসুবিধা নেই। এবং এখান থেকে 1660 তাকে নিযুক্ত করার পরে 1661-তে কি করে সে, মানে মীর জুমলা কি করে, আমাদের যে কোচবিহার, আজকের দিনে যে কোচবিহার, কোচবিহার দখল করে। তো এখানে আরো এরপরে অনেক ঘটনা আছে। কোচবিহার দখল করার পরে ভুটান, নেপাল, সিকিম, এর অনেক হিস্ট্রি আছে, আমি আর ওই ভিতরে যাবো না, ওগুলোর দরকার হবে না। তো মোটামুটি যখন কোচবিহার দখল করে মীর জুমলা যখন আসামের দিকে এগোয়, আসামের ক্ষেত্রে তখন রাজত্ব করেছিল কারা, আহোম ডাইনেস্টি। আমরা এই হিস্ট্রি আমাদের পড়ানো হয় না। আহোম ডাইনেস্টি রাজত্ব করেছিল, ঠিক আছে, আহোম শাসক ছিল, আহোম ডাইনেস্টি 1660 ছিল। তো সেই জায়গায় 1660, এই জায়গার আহোম ডাইনেস্টির সেই সময়ে রাজা ছিল, তার নাম ছিল রাজা জয়ধ্বজ, রাজা জয়ধ্বজ। তো এই জায়গাতে রাজা জয়ধ্বজের যে বাহিনীর সঙ্গে মীর জুমলার মানে লড়াই হয়। প্রাথমিক অবস্থাতে এখানে জয়লাভ করলেও অহোম ডাইনেস্টির সঙ্গে কন্টিনিউয়াসলি পরপর জয়ধ্বজ হয়, জয়ধ্বজের পরে তার ছেলে আছে চক্রধ্বজ, ঠিক আছে, মানে এগুলো পরপর পরপর কন্টিনিউ হচ্ছে। অহোম ডাইনেস্টিতে তোমাদের পড়ানো হয়নি কোনোদিন, হয়তো নাম প্রথম শুনছো। তো এখানে 17 বার, 17 টাইমস, ঠিক আছে, আহোম ডাইনেস্টি অ্যাটাক করেছিল ঔরঙ্গজেব, কিন্তু কোনোবারই মানে অহোমকে ক্যাপচার করতে পারেনি। যতবারই দখল করে আহোম, এসে আবার সেটাকে পুনরায় ফিরিয়ে নেয়। এবং মুঘলরা অহোমদের কাছে যতবারই অ্যাটাক করেছে খুব খারাপ ভাবে পরাজিত হয়েছে। সেই কারণে আমাদের হিস্ট্রিতে এটা পড়ানো হয়, কারণ মুঘলদের একটু দুর্নাম হয়ে যাবে, সেই জন্য সেটা তো করা যাবে না। তো সেই কারণে এটা পড়ানো হয়।
ঠিক আছে। এবার পরবর্তীকালে একদম মানে মুঘলদেরকে চরমভাবে পরাজিত করেছিল চক্রধ্বজের যে সেনাপতি ছিল, তার নাম ছিল লচিত গুরফুকন। ঠিক আছে, লচিত গুরফুকন। ঠিক আছে। তো এগুলোর খুব বেশি আমি ডিটেলস দিচ্ছি না এখনো। মানে আসামে লচিত গুরফুকানের নামে যে বীরত্বের অ্যাওয়ার্ড সেটাই করা হয়। ঠিক আছে। ব্রহ্মপুত্র নদীকে কিভাবে ব্যবহার করে মুঘলদেরকে পরাজিত করেছিল জলে ডুবিয়ে, মাত্র 6,000 সৈন্য নিয়ে 60 লাখ মানে 6 লাখ সৈন্যকে মানে ব্রহ্মপুত্রের জলে ডুবিয়ে মেরেছিল। ঠিক আছে, লাচিত বুরফুকান খুব ছিল। তো যাই হোক, এগুলো খুব বেশি আমাদের নেই। মোটামুটি বেসিক্যালি এটাই একটা কথা যে কখনোই আহোমদের দখল করতে অরঙ্গজেব পারেনি। ঠিক আছে। তো এটা উত্তর ভারতে তার একটা ফিল্ড এক্সপেরিমেন্টের মধ্যে একটা অন্যতম ছিল। নেক্সট, তারপর এটা যে বড় গন্ডগোল সেটা হচ্ছে 1669, 1669। সেটা হচ্ছে কি মথুরায় জাট বিদ্রোহ। প্রত্যেকে আমরা জানি মথুরাতে যারা জাট ছিল, এই জাট বিদ্রোহ হয়েছে। প্রত্যেকে এটা সম্পর্কে জানি। জমিদার গোকলার, ঠিক আছে, গোকলার নেতৃত্বে সেখানকার জমিদার ছিল গোকলার, তার নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছে। মানে বেসিক্যালি বলবে কেন জাটরা বিদ্রোহ করেছিল। তার কারণ ছিল কি মথুরাতে যে মন্দির ছিল, সেই মন্দির ভেঙে সেই জায়গায় ঔরঙ্গজেব কি করেছিল, জামা মসজিদ নির্মাণ করেছে। তো যখনই অবশ্যই মন্দির ভেঙে মসজিদ করলে সেখানকার যারা জাটরা ছিল তারা বিদ্রোহ অবশ্যই করবে, এবং সেই কারণে এই বিদ্রোহ হয়েছিল। এবং মোগলরা এটাকে কঠোরভাবে এই জাট বিদ্রোহটাকে দমন করেছে। ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 1669, 1669-এর ব্যাপার। এরপর নর্থ ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমি সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ানটা এভাবে নিচে পরপর এরকম দিতে পারি, পরের পেজে গিয়ে লিখলাম। স্যার তারপর জামা মসজিদটা কি বলেন? জামা মসজিদ নির্মাণ করেছিল বলে ঔরঙ্গজেব মথুরাতে জামা মসজিদ নির্মাণ করেছিল বলে মথুরায় জাট বিদ্রোহ হয়েছিল। ঔরঙ্গজেব, ওকে। জাট বিদ্রোহের কারণ যদি জানতে চাই সেটা হচ্ছে মথুরাতে জামা মসজিদ নির্মাণ। ডান হয়েছে। হ্যাঁ। নেক্সট, 1671, 1671 সালে বুন্দেলার ছত্রসাল বুন্দেলা, ঠিক আছে? ছত্রসাল বুন্দেলা বুন্দেলা বিদ্রোহ করেছে ছত্রসাল বুন্দেলার নেতৃত্বে 1671-এ। আর বুন্দেলাটা কোথায়? মালব। মালব তো আমরা পড়েছি, মালব অঞ্চল, মালবা। ঠিক আছে। বুন্দেলা যেটা যেটা বেসিক্যালি আজকের দিনে বুন্দেলখণ্ড, বুন্দেলখণ্ড, বুন্দেলখণ্ড অঞ্চলে ছত্রসাল বুন্দেলার নেতৃত্বে বুন্দেলা বিদ্রোহ হয়েছে 1671। বড় ইম্পর্টেন্ট ছিল। 1672, 1672-এ হলো সতনামি বিদ্রোহ। ঠিক আছে। সতনামি বিদ্রোহ ঔরঙ্গজেবের রেলে সময়ে বিভিন্ন রকমের এই ধরনের বিদ্রোহ ছিল। সতনামি ছিল একটা খুব গরিব সম্প্রদায় যারা কোনো কিছু এতে থাকতো না, কিন্তু এখানকার মানে এদের উপরে অত্যাচার করার কারণে, ট্যাক্স নেওয়ার কারণে এর নেতা ছিল গরিব দাস হাড্ডা। গরিব দাস হাড্ডার নেতৃত্বে, এটা বুন্দেলার নেতৃত্বে, ছত্রসাল বুন্দেলার নেতৃত্বে বলবো বুন্দেলা বিদ্রোহ। এটা সতনামী বিদ্রোহ গরিব দাস হাড্ডার নেতৃত্বে হয়েছে। ঠিক আছে, এটা একটা বৈরাগী সম্প্রদায় ছিল সতনামী বিদ্রোহ। বলো, এতটা ক্লিয়ার হলে বলবে। আর লাস্ট, লাস্ট বলতে নর্থ ইন্ডিয়ার লাস্ট, সেটা হচ্ছে 1675-এ। প্রত্যেকেই জানি শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছে। আমরা জানি যে 1675-এ শিখ গুরু তেগ বাহাদুর, গুরু তেগ বাহাদুর
ধর্মান্তরিত হতে বলেছিল, ঠিক আছে। তো তেগ বাহাদুরকে গ্রেফতার করে এখানে হাতির পায়ের তলায় চেপে হত্যা করা হয় আওরঙ্গজেব। তো এরপর থেকেই মোটামুটি আমরা বলতে পারি 1679-এ আমাদের যে জিজিয়া কর, এরপর থেকে জিজিয়া কর আরোপ করে আওরঙ্গজেব। এটা হচ্ছে আমাদের নর্থ ইন্ডিয়ার ব্যাপার। হয়ে গেলে বলবে সাউথ ইন্ডিয়ার বলতে যাবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। এবার দেখো সাউথ ইন্ডিয়ার যে ফেজ, সেটা আমরা মোটামুটি হচ্ছে এর তিনটে ফেজ থাকে। মানে তিনটে ফেজ বলতে, ফার্স্ট ফেজে সাউথ ইন্ডিয়ার যদি ফার্স্ট ফেজ আমরা বলি সেটা হচ্ছে 1658 থেকে 64, যখন হচ্ছে আমাদের ছত্রপতি শিবাজির উত্থান, ছত্রপতি শিবাজির উত্থান হয়। সেই টাইমটা ঔরঙ্গজেবের হচ্ছে ফার্স্ট রেনের মধ্যে, দাক্ষিণাত্যের ডেকানের মধ্যে। সেকেন্ড পর্যায়ে 1664 থেকে 1680, সেটা হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি হচ্ছে মির্জা জয় সিং এর নেতৃত্বে, মির্জা জয় সিং এর নেতৃত্বে একটা পলিটিক্স হয়, ঠিক আছে। আর থার্ড পর্যায়ে 1681 থেকে 1707 পর্যন্ত ঔরঙ্গজেব নিজে, একদম ঔরঙ্গজেব স্বয়ং, ঠিক আছে, নিজেই দাক্ষিণাত্যে ছিলেন। এবং এই টাইমটাকে বলা হয় ডেকান আলসার, ঠিক আছে। কারণ এই ডেকান আলসার কেন বলা হচ্ছে, কারণ এর ফলেই কি হয়েছিল, মুঘল সাম্রাজ্য বেসিক্যালি বলা হয় ক্ষত, এমন ক্ষত হয়েছিল। ঔরঙ্গজেব ডেকানের প্রতি এতটাই মানে ইগোয়েস্টিক হয়ে গেছিলেন, তার কারণে কি হয়, এর ফলে টোটাল মুঘল এম্পায়ার পরবর্তীকালে ডিস্ট্রয় হয়েছে, ঠিক আছে। তো আমরা ডিসকাশন করি একটু জিনিসগুলো। অর্থাৎ প্রথম শিবাজি, এটা আমরা শিবাজির সম্পর্কে পড়বো, মির্জা জয় সিং এর টাইমে এগুলো কন্ট্রোল রয়েছে আমরা পড়বো। তো এখান থেকে পরের ঘটনা মানে ঔরঙ্গজেব এন্টার করার পরে পরে। তাই ঔরঙ্গজেব এন্টার করে সাউথ ইন্ডিয়াতে 1681-এ বিজাপুর আর গোলকোন্ডার মাধ্যমে দখল করে, বিজাপুর ও গোলকোন্ডা দখল করে সাউথ ইন্ডিয়া বা ডেকানে এন্টার করে। এরপর এবার বিজাপুর গোলকোন্ডা আক্রমণ করেছিল 1681-তে, এবং অ্যাটাক করার পরে বিজাপুরকে আন্ডারে করেছিল 1686-তে, 1686-এ। আর গোলকোন্ডা করেছিল 1687, 1687-এ অ্যাটাক করেছিল। অ্যাটাক করে দখল করেছিল বিজাপুর গোলকোন্ডা, এই দুটো টাইম। বিজাপুর 1686-তে আর গোলকোন্ডা 1687, আক্রমণ করার পরে এই টাইমে দখল করেছে। এরপর ঔরঙ্গজেবের প্রবলেমের মধ্যে ছিল সাউথ ইন্ডিয়ার মধ্যে মারাঠারা, মানে ছত্রপতি শিবাজির কথা বললো। সেই হিসাবে 1665-তে আমরা প্রত্যেকে জানি এই যে মির্জা রাজা জয় সিং শিবাজিকে বাধ্য করেছিল পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে। যদি শিবাজি মনে থাকে ভালো কথা, নাহলে আমরা পড়বো যে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেছিল জয় সিং কাকে, ছত্রপতি শিবাজি মহারাজ, ঠিক আছে, 1665। তো এর পরবর্তীকালে দেখবো যে শিবাজি তারপরে উইক না হয়ে এখান থেকে আরো তোমার করেছিল। তারপরে আমরা জানি যে তার যে শিবাজি যে পুত্র সম্ভাজি মহারাজ, তিনি তার মানে যে এটা কন্টিনিউ রেখেছিলেন। কিন্তু 1689-এ শিবাজির ছেলে যে সম্ভাজি, সম্ভাজিকে ঠকিয়ে তাকে আটক করা হয়েছিল। তারপর সম্ভাজিকে হত্যা করা হয়। আমরা প্রত্যেকেই জানি সবচেয়ে ক্রুয়েলটির সাথে হত্যা করেছিল। আহ, মানে এটা খুবই, যাই হোক সেগুলো আমি আর বেশি এর ভিতরে যাচ্ছি না। হত্যা করার যে সম্ভাজির পুত্র ছিল, সম্ভাজির পুত্র সাহু, তাকে কি করেছিল, বন্দি করেছিল।
শাহকে বন্দি করেছিল। তারপরে মোগল হিস্ট্রিতে এগুলো পড়বো, যে তারাবাই, রাজারাম, এইসব গল্প এখানে দরকার নেই। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আহ, হুম, ঠিক আছে। আর হচ্ছে দাক্ষিণাত্যর মধ্যে একটা হচ্ছে রাজপুত নীতির মধ্যে, সেটা হচ্ছে মাড়োয়ার। রাজপুতে মাড়োয়ার আর হচ্ছে মেওয়ার, এই দুটো জায়গা ঔরঙ্গজেবের গন্ডগোলের মধ্যে। ঔরঙ্গজেব এই দুটা বেসিক্যালি কি, রাজপুতদের মধ্যে রাজপুত নীতি ঔরঙ্গজেবের কি ছিল, রাজপুতদের সঙ্গে ঔরঙ্গজেবের সম্পর্ক কেমন ছিল, বা এখানে কিভাবে ইন্ট্রোডিউস করেছিল। তো মাড়োয়ারের রাজা ছিল, যখন 1678-এ মাড়োয়ারের রাজা যশবন্ত সিং এর মৃত্যু হয়। এবং মৃত্যুর সাথে সাথে ঔরঙ্গজেব কি করে, পরে কে রাজা হবে সেই নিয়ে করে। বলা হয় যে ইন্দার সিং ছিল, তো তাকে রাজা করতে চেয়েছিল, কিন্তু বাকিরা চেয়েছিল যে দুর্গাদাস সিংহাসনে বসবে। এই নামগুলো দরকার হবে না, ঠিক আছে, শুধু মনে রাখবে মাড়োয়ারের রাজা ছিল যশবন্ত সিং। তার মৃত্যুর পরে কিন্তু এই মাড়োয়ারের প্রবলেমে এগিয়ে এলো কে, মেবারের শাসক রানা রাজ সিং। ঠিক আছে, রানা রাজ সিং এগিয়ে এলো এবং মেবারের পলিটিক্স, মানে মেবার থেকে এগিয়ে এসে মাড়োয়ারের যে পলিটিক্স সেখানে সে হস্তক্ষেপ করলো। মেবার থেকে মাড়োয়ারে কেন করলো, কারণ সে বেসিক্যালি এর হচ্ছে রিলেটিভ ছিল। ঠিক আছে, মানে তার হচ্ছে সম্পর্কে ছিল। তো এই কারণে মাড়োয়ারের এতে করেছিল। কিন্তু এতে ঔরঙ্গজেবের মাথা গরম হয়ে গেল। ঔরঙ্গজেব কি করলো, মেবার অ্যাটাক করলো এবং মেবারে হচ্ছে অ্যাটাক করে রানা রাজ সিংকে জিজিয়া কর চালু করা এবং বিভিন্ন ধরনের অন্যান্য হিন্দু ধর্ম বিরোধী যেরকম বিভিন্ন শর্ত, সেগুলো চাপা। তো এটা বেসিক্যালি মাথায় রাখবে যে তোমার হচ্ছে 1678-এ এই টাইমটা, আর হচ্ছে মেবারের টাইমটা 1680 করবে, 78-80। এই টাইমে পলিটিক্স হয়েছিল, শুধু যশবন্ত সিং আর রাজ সিং মনে রাখলেই হবে। বলো, এটা বুঝতে পারলে বলো, ক্লিয়ার হলে বলো। এইখানটা স্যার ঠিক বুঝতে পারলাম না, কিরকম গন্ডগোল ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় নাও, কিছু লেখার দরকার নেই, যতটা লিখেছি ততটা লিখবে। রাজপুতদের সম্পর্কে ঔরঙ্গজেবের নীতি কি ছিল। ঔরঙ্গজেব প্রথমে চেয়েছিল মাড়োয়ারে যখন রাজা যশবন্ত সিং মারা যায়, তারপরে পরবর্তী রাজা কে হবে সেই নিয়ে হলো গন্ডগোল। ঔরঙ্গজেব চাইলে একজনকে বসাতে, আর সেখানকার যারা প্রজারা ছিল তারা চাইলে আরেকজনকে বসাতে। তাহলে এই গন্ডগোলের মাধ্যমে মধ্যে এন্টার করলো কে, মেবারের রাজা রাজ সিং। সে এর মধ্যে হস্তক্ষেপ করলো। তাহলে হস্তক্ষেপ করলে ঔরঙ্গজেব বেসিক্যালি রেগেই যাবে। রেগে গিয়ে কি করলো, মেবারের ওপর 1680-তে সে কি করলো, অ্যাটাক করলো এবং মেবারের ওপর বিভিন্ন ধরনের, মানে মেবার দখল করে তার উপরে জিজিয়া কর আরোপ করা থেকে শুরু করে সমস্ত ধরনের যে টর্চার মেবারের উপরে শুরু করলো। এবার বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। ওকে, বলো, এটা ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, এবার ঔরঙ্গজেব সম্পর্কে কিছু তথ্য, সেগুলো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের মোটামুটি ঔরঙ্গজেব কমপ্লিট। ঔরঙ্গজেবকে বলা হয় কি, জিন্দা পীর বলা হয়। ঠিক আছে, ঔরঙ্গজেব নোন অ্যাজ জিন্দা পীর, এবং তিনি একজন গোঁড়া সুন্নি মুসলিম ছিলেন। শিয়া সুন্নি দুটো সেক্ট হয়, তো গোঁড়া সুন্নি মুসলিম তিনি ছিলেন। তিনি জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। তিনি অবশ্যই হচ্ছে পারসিকদের ফলো করতেন না। সেই জন্য তিনি যে পার্সিক উৎসব ছিল নওরোজ, ঠিক আছে, নওরোজ উৎসব তিনি বন্ধ করেন। 1659-এ, 1659-এ নওরোজ উৎসব তিনি বন্ধ করেন। তারপর হচ্ছে আগে কি হতো, যে যমুনা নদীতে হচ্ছে মৃতদেহ করা হতো, দাহ করা হতো যমুনা নদীর তীরে। তাহলে অবশ্যই যমুনা নদীর তীরে দাহ নিষিদ্ধ করল 1668-এ, 1668-তে। তারপর হচ্ছে বেনারসে
বিশ্বনাথ মন্দির, যেটা হচ্ছে জ্ঞানবাপী মসজিদ নিয়ে এখন জ্ঞানবাপী মসজিদ এখানে ফাউন্ডেশন করেছিল, সেটা নিয়ে গন্ডগোল চলছে। যাই হোক, সেটা 1699-এ বেনারসের বিশ্বনাথ মন্দির ধ্বংস করলো, দিয়ে এখানে বেনারস হচ্ছে জ্ঞানবাপী মসজিদ বানানো, কেস চলছে এটা। তারপরে গুজরাটের যে সোমনাথ মন্দির ধ্বংস, ঠিক আছে, 1670-তে করলো, ঠিক আছে। তারপর তিনি রাজস্ব বিভাগ থেকে সমস্ত হিন্দুদের অপসারণ করলো, সমস্ত তার ডিপার্টমেন্ট থেকে, রাজস্ব দপ্তর থেকে। তারপর আবার হচ্ছে তীর্থকর, স্যার এটা 94 বিশ্বনাথ মন্দির। 99, 1699, সরি, বিশ্বনাথ মন্দির কোথায় লিখলাম বলতো? বেনারসের বিশ্বনাথ মন্দির। হ্যাঁ, আচ্ছা, এটা বিশ্বনাথ মন্দির হচ্ছে সোমনাথ মন্দির। 1699। হ্যাঁ, 1699। আচ্ছা, তীর্থকর চালু 1674। জিজিয়া তো এখানে 1669, এটা বলে দিয়েছি। তো এগুলো ইনফরমেশন। এছাড়া হচ্ছে ঔরঙ্গজেবের ফাউন্ডেশনের মধ্যে অন্যতম আমাদের হচ্ছে যে মতি মসজিদ দিল্লিতে, মতি মসজিদ দিল্লিতে বানিয়েছিল। আর হচ্ছে তোমার লাস্ট তারপর এটা কি হচ্ছে লিখেছেন তৈরি? কোনটা? ওইটা তীর্থকর, 1674। তীর্থকর পিলগ্রিমেজ ট্যাক্স। মতি মসজিদ দিল্লিতে। তারপর হচ্ছে বাদশাহী মসজিদ, বাদশাহী মসজিদ লাহোরে নির্মাণ করা, ঠিক আছে। আর হচ্ছে তার যে ফেমাস ফাউন্ডেশন, সেটা হচ্ছে বিবিকা মকবরা, বিবিকা মকবরা, সেটা হচ্ছে ঔরঙ্গাবাদে নির্মাণ করে, ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদে নির্মাণ করেন, ঠিক আছে। যেটাকে টম অফ দ্য লেডি বলা হয়, বা এটাকে আমাদের দক্ষিণী তাজ বলা হয়। তাজমহলের অনুকরণে এটা তৈরি হয়েছে, বিবিকা মকবরা, এটাকে বলা হয় দক্ষিণী তাজ। এগুলো তার ফাউন্ডেশন। বল, ক্লিয়ার হলে বল। আর ঔরঙ্গজেবের মৃত্যু, ওটা হচ্ছে আমাদের 1707, ঔরঙ্গজেবের মৃত্যু। কোথায় প্লেস বললে? আহম্মদনগর, ঠিক আছে, সাউথ ইন্ডিয়াতে থেকেই আহম্মদনগর, আহম্মদনগরে ঔরঙ্গজেবের মৃত্যু, 1707। বলো, ক্লিয়ার হলে, লেখা হলে বলো। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। ওকে, এরপর ল্যাটার মুঘলের মধ্যে পরবর্তী যে শাসক ঔরঙ্গজেবের পরে হচ্ছে প্রথম বাহাদুর শাহ, 1707 থেকে 1712 পর্যন্ত। তাহলে প্রথম বাহাদুর শাহটা কে ছিল? ঔরঙ্গজেবের যে পুত্র ছিল, ঠিক আছে,
অ্যাকচুয়ালি এর প্রকৃত নাম হচ্ছে মুয়াজ্জম। এবার খাতায় দেখো, মুয়াজ্জমকে পেয়েছো? পেয়েছো হ্যাঁ। মুয়াজ্জমকে? তাহলে এই মুয়াজ্জম উত্তরাধিকারী দ্বন্দ্বে মুয়াজ্জম কি হলো? শাসক হলো। কাকে পরাজিত করে? অবভিয়াসলি তার ভাই। কি বললাম? যে কামবক্স। হুম, কামবক্সকে বললাম, কামবক্সকেও পেয়েছিল। কামবক্সকে পরাজিত করে শাসক হয়েছিল। যুদ্ধ ছিল ব্যাটেল অফ হায়দ্রাবাদ। ঠিক আছে, এটাকে বলা হয় হায়দ্রাবাদের যুদ্ধ। শাসক 1707 হয়ে গেছিল, কিন্তু কামবক্সের সাথে তার দ্বন্দ্ব চলছিল, এবং 1709-এ হায়দ্রাবাদের যুদ্ধে বেসিক্যালি তাকে পরাজিত করে তিনি আহ সিংহাসনে বসেছিলেন। তো যাই হোক, এটা তার কারণ ছিল। প্রথম বাহাদুর শাহ যিনি ছিলেন, তিনি ছিলেন কিন্তু প্রথম শাহ আলম। ঠিক আছে, দ্বিতীয় শাহ আলম পড়বে, পরে নাম বলছি। তাহলে প্রথম বাহাদুর শাহ আর প্রথম শাহ আলম কিন্তু একই ব্যক্তি। এটা কিন্তু আলাদা ব্যক্তি না, এটা কিন্তু একই ব্যক্তি ছিল। ঠিক আছে? তার সময়ের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা, সেটা হচ্ছে মারাঠা নেতা যে শাহু ছিল, শাহুকে তিনি মুক্তি দিয়েন। যেটাকে ঔরঙ্গজেব ধরে মানে বন্দি করেছিল, শাহুকে তিনি মুক্তি দিয়েছেন। ঠিক আছে, এটা তার সময়ের হচ্ছে একটা গুরুত্ব মানে ব্যাপার। নেক্সট, পরবর্তী শাসক, পরবর্তী মানে প্রথম বাহাদুর শাহের পরে বসলোকে জাহানদার শাহ। জাহানদার শাহ 1712 থেকে 13। কিন্তু জাহাঙ্গীর শাহকে কন্ট্রোল করতে কে? তার প্রাইম মিনিস্টার, তার নাম হচ্ছে জুলফিকার খান। জুলফিকার খান প্রাইম মিনিস্টার ছিলেন। তার কন্ট্রোলে সমস্ত কিছু হতো, জাহাঙ্গীর শাহকে তিনি কন্ট্রোল করতেন। ঠিক আছে, তো এরপর এই জাহাঙ্গীর শাহকে সরিয়ে সিংহাসনে বসলো। ঠিক আছে, আহ পরের সে হচ্ছে ফারুক সিয়ার। ফারুক সিয়ার 1713 থেকে 1719। আর ফারুক সিয়ারকে সিংহাসনে বসালো কে? সৈয়দ ব্রাদার্স। সৈয়দ ভ্রাতৃদ্বয়, সৈয়দ ব্রাদার্স। সৈয়দ ব্রাদার্স এর দুজনের নাম ছিল, তার জন্য একজনের নাম ছিল আব্দুল্লাহ খান। আব্দুল্লাহ খান। আর ছিল সৈয়দ হুসেন আলী। হুসেন আলী। এটা তাকে হেল্প করেছিল সিংহাসনে বসে। আর ফারুক সিয়ারের সময় ইম্পর্টেন্ট ঘটনা কি? যে তিনি বান্দা বাহাদুরকে হত্যা করেন। বান্দা বাহাদুর শিখদের নেতৃত্ব দিত, এই বান্দা বাহাদুরকে তিনি হত্যা করেন। আর আমরা প্রত্যেকেই জানি 1707-এ ফারুক সিয়ারের ফরমান, ফারুক সিয়ারের ফরমান জারি করে। তারপরে সিংহাসনে মাত্র 4 মাসের জন্য বসেছিল রফি উল দারজাত। 1719 তিনি মাত্র 4 মাসের জন্য, 4 মাসের পরেই তার হচ্ছে মৃত্যু হয়ে যায়। তারপরে বসলো সিংহাসনে রফিউদ্দৌলা। রফিউদ্দৌলা 1719। ঠিক আছে, তো তিনিও কিন্তু বেশি দিন না, তিনিও ওই 4 মাসের মতোই তিনি করেছিলেন। তো তাকে বলা হতো দ্বিতীয় শাহজাহান। দ্বিতীয় শাহজাহান। কিন্তু তিনি হচ্ছে আফিমের নেশায় মারা যান। পরীক্ষা আছে, হ্যাঁ, আফিমের নেশাতে কোন মুঘল শাসক মারা যান? এটা হচ্ছে রফিউদ্দৌলা। তারপরে সিংহাসনে বসলো মোহাম্মদ শাহ। রঙ্গিলা বলা হয়। 1719 থেকে 1748।
তো তিনি ফেমাস পরিচিত কি নাম, আমরা প্রত্যেকেই জানি, রঙ্গিলা নাম। ঠিক আছে, রঙ্গিলা নামে পরিচিত। তিনি কি করতেন, মেয়েদের পোশাক, মানে তিনি কখনো কখনো রাজসভায় মেয়েদের পোশাক পরে চলে আসতেন। রঙ্গি মানে মেয়ে, মানে তোমার হচ্ছে নারী আর মদের প্রতি আসক্তি, এইসব ব্যাপার সব রয়েছে। ঠিক আছে, মোহাম্মদ শাহ। তো আছে, আর তার সময় কি হয়েছিল, 1739-এ ইরানের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করে। এবং নাদির শাহ ভারত আক্রমণের পরে, তো এখান থেকে কি হয়, আমাদের যে কোহিনূর হিরে আর হচ্ছে তোমার ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিল। আচ্ছা, একটা কথা, ছোট্ট কথা জিজ্ঞেস করি। রিসেন্ট একটা হচ্ছে ওয়েব সিরিজ বেরিয়েছিল হীরামন্ডি, দেখেছো কেউ? দেখেছো হীরামন্ডি? সঞ্জয় লীলা বনশালী, খুব ফেমাস হয়েছে। তো দেখো নি? সিনেমা? এটা না, ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ। না আশা দেখ। যদি সম্ভব হয় দেখতে পারো, কারণ হচ্ছে আহ, কারণ আছে, কারণ এখানে অনেক ব্যাপার আছে এখানে। হীরামন্ডিতে এক ধরনের একটা কথা বলা হতো, তওয়ায়েফ বলা হতো। ঠিক আছে, কি জিনিস তওয়ায়েফ, কি জিনিস এগুলো, মানে প্রত্যেকটা মানে মুঘল এম্পায়ারের সঙ্গে তওয়ায়েফ বিভিন্নভাবে জড়িত, কোহিনূর হীরের সাথে জড়িত। এগুলো আমি পরে একদিন তোমাদের গল্প বলবো। ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে পারলে একবার দেখে রাখতে পারো। এটা তো ভালো আর কি, মানে হিস্টোরিক্যালি ব্যাপার আছে। যাই হোক, ছাড়ো। আচ্ছা, পরবর্তী শাসক আহম্মদ শাহ। স্যার একবার আগের পেজটা নামান না। হ্যাঁ, এটা স্যার আরেকটু আরেকটু উপরে যাবো। হ্যাঁ আরেকটু উপরে। হ্যাঁ স্যার। আহম্মদ শাহ 1748 থেকে 1754। তো তিনি শাসক ছিলেন। তো তারপর আহম্মদ শাহ দুর্বল শাসক ছিল। তারপরে ছিল দ্বিতীয় আলমগীর, আলমগীর টু, 1754 থেকে 1758। তাহলে এর সময় কি হবে, বুঝতেই পারছি, পলাশির যুদ্ধ। এর সময় পলাশির যুদ্ধ হয়েছিল 1757, এটা থাকে। আচ্ছা, তারপরে সিংহাসনে বসেছিল কিছু দিনের জন্য হচ্ছে তৃতীয় শাহজাহান, 1758 থেকে 59। তো তারপরে দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় শাহ আলম 1759 থেকে 1806। তার সময় আমরা জানি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ঘটনা অন্যতম আমাদের হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ, মারাঠাদের সঙ্গে এর হয়েছিল, আবদালির হয়েছিল, আহমদ শাহ আবদালি। শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। তারপরে বক্সারের যুদ্ধ 1764। তারপরে আমাদের হচ্ছে দেওয়ানি লাভ 1765, তার সময় হয়েছে। আর বলা হয় দ্বিতীয় শাহ আলমের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে প্রথম মুঘল শাসক, প্রথম পেনশনভোগী, প্রথম পেনশনভোগী মুঘল শাসক।
এরপরে সব মুঘল শাসক হচ্ছে পেনশন পেত, তিনি হচ্ছেন প্রথম। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট আমাদের হচ্ছে দ্বিতীয় আকবর, 1806 থেকে 1837। তার সময় আমরা জানি তিনি রামমোহন রায়কে রাজা উপাধি দেন, তারপর ইংল্যান্ডে ভাতা বৃদ্ধির জন্য পাঠিয়েছিল, যাই হোক রামমোহন রায়কে রাজা উপাধি দেন। আর লাস্ট মুঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ, 1837 থেকে 1857, 57-58 যা বলবে। তার একমাত্র ব্যাপার যে ভারতের বাইরে তাকে হচ্ছে এতে নির্বাসনে পাঠানো হয়েছিল, প্রত্যেকেই জানি। তো রেঙ্গুনে, হুম, রেঙ্গুনে তার সমাধি। রেঙ্গুনে তার সমাধি, মৃত্যু হয়েছিল 1680, মানে 1862, 1862। বল। হয়েছে। হ্যাঁ স্যার।